বাড়িতে প্রবেশ করে বাইকটা নির্দিষ্ট স্থানে পার্ক করে ও সোজা মায়ের রুমের দিকে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সামান্য করাঘাত করে বলল, আম্মু আসতে পারি? তুলি বেগম কাঁথা সেলাই করছিলেন। ছেলের কণ্ঠ শুনে উনি সেটা পাশে রেখে বললেন, অবশ্যই এসো বাবা। তানজিৎ ভিতরে প্রবেশ করে মায়ের মুখোমুখি বসে সোজা সাপটা গলায় জিজ্ঞাসা করলো, তোমার খুব ইচ্ছা আমাকে বিয়ে দেওয়া, তাই না আম্মু? কোনো বাবা মায়ের এমন ইচ্ছে নেই। তবে তুমি যদি চিরকুমার থাকতে চাও, আমি বা তোমার বাবা তোমাকে বাধা দিব না। এটা তোমার নিজস্ব ইচ্ছা। আমরা সব সময় তোমার পাশে থাকবো। আমি বিয়ে করতে চাই। জানি তো তুমি বিয়ে করবে না, সমস্যা নেই, আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না এই বিষয়ে। আম্মু শুনছো কি বলেছি? আমি বিয়ে করতে চাই। তুলি বেগম মনে হয় কোনো শখ খেলেন। হতভম্ব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললেন, আমি কি ভুল শুনেছি? তুমি বিয়ে করবে? হ্যাঁ, ঠিক শুনেছো। আমি একজনকে পছন্দ করি, ওকেই বিয়ে করতে চাই। তুমি সেই মেয়েকে ভালো ভেবেই চিনো। তুলি বেগম দ্বিতীয় দফায় শখ খেলেন। তার ছেলের কিনা মেয়ে পছন্দ করাও আছে। যে ছেলে মেয়েদের দু চোখকে সহ্য করতে পারে না, তার নাকি একটা মেয়েকে পছন্দ হয়েছে, আবার বিয়েও করতে চায়। এটাও সম্ভব? তানিয়া সামান্য অসুস্থ থাকায় আজ শপে যায়নি, এতক্ষণ ঘুমিয়েছিল। ঘুম ভাঙার পর তানিয়া মায়ের রুমের দিকে যেতেই তানজিদের কথাগুলো শুনে হাম্মক হয়ে গেল। ও হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে বলল, তুমি মানে আমার ভাই, মানে আমার আম্মুর ছেলে, যে কিনা সারা জীবন চিরকুমার থাকার প্রতিজ্ঞা নিয়েছিল, সে বিয়ে করতে চায়? অবিশ্বাস্য। তোমরা এতটা ওভার রিয়াক্ট করছো কেন? আমি কি বিয়ে করতে পারি না? অবশ্যই পারো। তা মেয়েটাকে আমি কি চিনি? তানজিদ এক পলক তানিয়ার দিকে তাকালো, তারপর তুলি বেগমের দিকে তাকিয়ে বলল, রাইসা। তানিয়া আর তুলি বেগম বাকরুদ্ধ হয়ে গেলেন। কয়েক মিনিট ওরা থম মেরে বসে থাকলো। রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেছে। নীরবতা ভেঙে তুলি বেগম প্রফুল্ল চিত্তে বললেন, আমার ছেলে পছন্দ এত বেস্ট কবে থেকে হলো? তানিয়া কটমট দৃষ্টিতে তানজিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার থেকে অনুমতি না নিয়ে তুমি কোন সাহসে আমার বেস্ট ফ্রেন্ডের দিকে নজর দিয়েছো? এই হিসেব কিন্তু আমি বড়কালে গিয়ে নেব। তানজিদ আহাম্মক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছে। কয়েক মিনিট এভাবে তাকিয়ে থাকার পর তানজিদ টিটকারি মেরে বলল, তোর মতো কুমড়ো পটাশের থেকে অনুমতি নিতে হবে কেন আমাকে? আমার মন আমাকে যা বলছে আমি তাই করেছি। তোর তো কোনো সমস্যা থাকার কথা না। আমার সমস্যা থাকবে না মানে? তুই আমার আড়ালে আমার বেস্ট ফ্রেন্ডের দিকে কুদৃষ্টি দিয়েছিস, আর আমি কিছু বলতেও পারবো না? কে বলেছে আমি কুদৃষ্টি দিয়েছি? তোর ভাই অত্যন্ত ভদ্র মানুষ, জলদিও আমার বউ হবে, এতে কোনো ভেজাল নেই। তানিয়া আরও কিছু বলার জন্য মুখ খুলতে ধরতেই তুলি বেগম ওদেরকে থামিয়ে দিয়ে বললেন, হচ্ছেটা কি? তোমরা আমার সামনে এত ক্যাচ করবে না বলে দিলাম। আম্মু, ওই গাদার কথা বাদ দাও। তুমি যদি সত্যি সত্যি তোমার ছেলেকে বিবাহিত দেখতে চাও, তাহলে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। বলো। আম্মু, চলো আজকেই বিয়ের প্রস্তাব নিয়ে যাই। এত তাড়াহুড়োর কিছু নেই বাবা, দুটো দিন যাক, তোমার আব্বুর সাথে কথা বলি, তারপর না হয় প্রস্তাব নিয়ে যাব। ততদিনে দেখবে অন্য একটা বান্দা এসে তোমার বৌমাকে নিয়ে গেছে। কেউ নিয়ে যাবে না। রাইসাকে বিয়ে করানোর কোনো তাড়াহুড়ো নেই আঙ্কেল আন্টির। না থাকলেও বর্তমান একটা কাওয়া হাজির হয়েছে, যে কিনা চিলের মতো ছো মেরে আমার বউকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কে? ওই যে সামির না মামির কি যেন নাম, রাইসার চাচাতো ভাই। সামির ভাইয়া? উনি না খুলনায় থাকেন, আর রাইসাকে তো বোনের মতো ভালোবাসেন। তুমি হয়তো ভুল তথ্য পেয়েছো। কোনো ভুল তথ্য পাইনি আমি। খুলনা থেকে আসার পর নাকি ওর রাইসাকে দেখতে পছন্দ করা শুরু করেছে। শালা বেয়াদব, আমার বউর দিকে নজর দেওয়ার শাস্তি আমি তো তোকে দিয়েই ছাড়বো। কি অধিকার বোধ রে? তোমার সাথে এখনো ওর বিয়ে হয়নি ভাইয়া, সেটা মনে রেখো। সেজন্যই তো আজ প্রস্তাব নিয়ে যেতে হবে। আম্মু, রেডি হয়ে নাও, আমরা যাচ্ছি এখন। আর তানিয়া, তুই বাড়িতেই থাক, নয়তো তুই আমার বিয়ে ভেঙে দিতে পারিস। তোর উপর আমার সন্দেহ হচ্ছে। তোমার বাবা আসুক, তারপর আলোচনা করে সন্ধ্যার দিকে যাব। শান্ত হয়ে যাও, তোমার বিয়ে রাইসার সাথেই হবে। আমি নাকি বিয়ে ভেঙে দেব? তুমি ভাবতেও পারবে না ভাইয়া আমি আজ কতটা খুশি। রাইসা আমার ভাবি হবে, এই ফিলিংসটা জাস্ট অসাধারণ। তানিয়া কিছু একটা ভেবে উঠে পড়ল। তারপর তুলি বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমি শপে যাচ্ছি, আমি এখন অনেকটা সুস্থ। তুই আবার রাইসার কাছে গিয়ে আমার বদনাম করতে চাচ্ছিস না তো? আমার নামে এমন মিথ্যা অপবাদ দেওয়ার জন্য পরকালে গিয়ে আমি তোমার থেকে হিসেব নিব। বলে তানিয়া দৌড়ে নিচে চলে গেল। তুলি বেগম আর তানজিদ একে অপরের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। তানিয়া মনের আনন্দে স্কুটি চালাচ্ছে। ওর এতটা ভালো লাগছে
যে তা ভাষায় প্রকাশ করার মতো না। হঠাৎ সামনে একটা দৃশ্য দেখে ও স্কুটি থামালো। একটা লোক রাস্তার মাঝে বসে ভুলক্রমে পড়ে যাওয়া অনেকগুলো মরিচ তুলতেছে। রাস্তার মানুষ ওনাকে সাহায্য করার বদলে কেমন বিরক্তিমাখা মুখে তাকিয়ে আছে। অনেকে মনে হচ্ছে গালাগালও করছে। লোকটা কাচুমাচু মুখে আশেপাশের ক্রমাগত হর্ন বাজানো গাড়িগুলোর দিকে তাকাচ্ছে আর ব্যস্ত হাতে মরিচগুলো তুলতেছে। তানিয়া হেলমেটটা মাথা থেকে নামিয়ে লোকটাকে সাহায্য করার জন্য স্কুটি থেকে নামতে ধরতেই দেখলো একটা পরিচিত মুখ ছুটে লোকটার কাছে গিয়ে হাতে হাতে ওনাকে মরিচ তুলতে সাহায্য করতে লাগলো। মেহমেদ হাস্যোজ্জ্বল মুখে মরিচ তুলতে তুলতে লোকটাকে বলল, মরিচগুলো তো দেখছি অনেক সুন্দর, হোয়াট ওয়ার, আজকে আপনার প্রচুর লাভ হবে আঙ্কেল। লোকটা অবাক হয়ে মেহমেদের দিকে তাকিয়ে আছে। যেখানে সবাই ওনাকে তিরস্কার করতে ব্যস্ত, সেখানে এই ছেলে কতটা ফ্রিভাবে ওনাকে সাহায্য করার পাশাপাশি কি সুন্দর করে কথা বলছে, যেন অনেক দিনের পরিচিত কোনো ব্যক্তি সে। মেহমেদ পুনরায় বলে উঠল, আঙ্কেল হাত চালু করুন, নয়তো রাস্তার মানবহীন বলদগুলো খেপে যাবে, হোয়াট এভার। তারপর আবার থেকে ঠান্ডা কিছু খেতে হবে আপনাকে, ওকে? লোকটা দ্রুত মরিচগুলো তুলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সবগুলো মরিচ তোলা সম্পন্ন হয়ে গেল। মেহমেদ লোকটাকে নিয়ে রাস্তার সাইডে চলে গেল। তারপর মানুষগুলোর উদ্দেশ্যে বলল, যদি নিজেদের ইগোকে পাশে রেখে ওনাকে সাহায্য করতেন তাহলে যেমন ওনার কষ্ট কম হতো তেমনি আপনাদের উপকার হতো, এতটা সময় রাস্তায় আটকে থাকতে হতো না। হোয়াট এভার, নিজেদের মন একটু বড় করুন। একটা পরিস্থিতিকে বিভিন্নভাবে হ্যান্ডেল করা যায়। আপনি যেমন গালিগালাজ করতে পারেন তেমনি ভালোবাসা দিয়েও একটা পরিস্থিতি সামলানো যায়। হোয়াট এভার, এর জন্য একটা মনের দরকার যেটা আপনাদের নেই। কথাটা বলা শেষ করে মেহমেদ লোকটাকে নিয়ে পাশের একটা শপে গেল। মানুষগুলোর থেকে কোনো জবাবের অপেক্ষা করলো না। মেহমেদ জোর জবরদস্তি করে লোকটাকে একটা আইসক্রিম খাওয়ালো। যে গরম পড়েছে, একটা আইসক্রিম খেলে মন্দ হয় না। তানিয়া হা হয়ে অপলকভাবে মেহমেদের হাসতে থাকা মুখটার দিকে তাকিয়ে থাকলো। লোকটার পাশাপাশি ও নিজেও একটা আইসক্রিম খাচ্ছে আর লোকটার সাথে হেসে হেসে কী সব জানি কথা বলছে। তানিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুধু ওর দিকেই তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলল, মিস্টার হোয়াট এভার, এতটা ভালো কে হতে বলেছিল? এতটা ভালো হবেন না। আমি আপনার প্রেমে পড়তে চাই না। এখনও সময় আছে, শুধরে যান, নয়তো পরকালে গিয়ে এর জন্য আমি। কথাটা বলে তানিয়া নিজেই হেসে ফেলল। আরও কিছুক্ষণ মেহমেদের দিকে তাকিয়ে থেকে ও শপের দিকে চলে গেল। শপে প্রবেশ করেই তানিয়া রাইসার দিকে হাসি হাসি মুখে তাকালো। রাইসা ওকে দেখতেই ভ্রু কুঁচকে বলল, তুই না অসুস্থ? তাহলে আমি এখন খুব খুব সুস্থ। তানিয়া আবার রাইসার দিকে তাকিয়ে মুচুর মুচুর করে হাসতে লাগলো। রাইসা কপাল কুঁচকে বলল, এই তো সমস্যা কি রে? আমার দিকে তাকিয়ে আমার শাকচুনির মতো হাসতেছিস। তানিয়া তবুও অপরিবর্তিত মুখভঙ্গিতে ওর দিকে তাকিয়ে থাকলো। তা দেখে রাইমা, তোর নজর ভালো লাগছে না, তুই আবার রাইসার প্রেমে পড়। তানিয়া, রাইমা আর সিনুর দিকে এগিয়ে গিয়ে ওদের কানে কানে কিছু একটা বলল। সিনু আর রাইমার চোখ ছানা বড়া হয়ে গেল। সিনু হতভম্ব হয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? তানিয়া সিনুর মুখ চেপে ধরল। চোখের ইশারায় ওকে চুপ থাকতে বলল। রাইসা চোখ সরু করে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা আমাকে বাদ দিয়ে কি আলাপচারিতা করছিস বলতো? সিক্রেট, বিগ সিক্রেট। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি স্যার? বললে কি আর সারপ্রাইজ থাকবে রে আহাম্মক? একটু ধৈর্য ধরতে শেখ, আজ রাতেই সারপ্রাইজ পেয়ে যাবি। রাইসার অদম্য কৌতূহল জেগে উঠল সারপ্রাইজটা জানার জন্য, কিন্তু ওরা ওকে কোনো হিন্টস পর্যন্ত দিল না। শেষে রাইসা ব্যর্থ হয়ে চুপচাপ বসে থাকলো। তানিয়ার পাশাপাশি এবার সিনু আর রাইমাও ওর দিকে তাকিয়ে মুচুর মুচুর। এতে করে রাইসা তিতি বিরক্ত হয়ে গেল। চকারান্ত উচ্চারণ করে বলল, আর একবার যদি আমাকে দেখে এবার হাসিস তাহলে সত্যি বলছে তোর সবগুলো দাঁত আমি ভেঙে দিব। তখন দেখে হাসিস কিভাবে? ওরা তবুও ওর দিকে তাকিয়ে হাসতে লাগলো। হঠাৎ সামনের দিকে চোখ যেতেই তানিয়ার ভ্রু কুঁচকে গেল। সাজেদ চিনুর দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আসে। আরও কিছুক্ষণ সূক্ষ্ম নজরে সেদিকে তাকিয়ে থেকে তানিয়া গলা খাকারি দিল। তারপর চিনুকে উদ্দেশ্য করে বলল, নাভির ভাইয়াকে নিয়ে আমাদের সন্দেহ মূল হলেও অন্য একজনকে নিয়ে ঠিক সন্দেহই করেছে। সবাই ওর দিকে আগ্রহী দৃষ্টিতে তাকালো। চিনু কপাল কুঞ্চিত করে বলল, কোনো সন্দেহ? সাজিদ ভাইয়া আসলেই তোকে পছন্দ করে।
দেখ কিভাবে তোর দিকে তাকিয়ে আছে। এই থাম সিনু, তুই তাকাস না। রাইমা রাইসা তোরা ওরা তৎক্ষণাৎ সামনে তাকালো। রাইমা টিটকারি মেরে বলল, আরে তাই তো দেখছি, চোখের পলক যেন পড়ছেই না। আহা কি দৃশ্য! সিনুর অস্বস্তি শুরু হয়ে গেল। যদিও ও এখনো সাজিদের দিকে তাকায়নি, তবুও ভীষণ অস্বস্তি হতে লাগলো। কিছুক্ষণ পর সিনুও সামনে তাকালো। ও তাকানোর সাথে সাথে সাজিদ চোখ সরিয়ে নিল। তা দেখে তানিয়ারা হাসতে শুরু করলো, কিন্তু সিনুর মুখ থেকে হাসি বের হচ্ছে না। ওর কেমন অদ্ভুত বিচ্ছিরি একটা অনুভূতি হচ্ছে। তানিয়ারা তো মজা নিতে ব্যস্ত হয়ে পড়ল। রাইমা একটা দুলাভাই পেয়ে গেলাম মনে হচ্ছে, অবশ্য একটা না দুটো। তোকে কেন বলবো রে, আমার কাছের একজনের খুব দ্রুত বিয়ে হতে যাচ্ছে। আমরা তিনজন ছাড়া তোর আর কাছের মানুষ কে আছে? যদি থেকে থাকে আজকে গিয়ে ব্রেকআপ করবো। ওরে জেলাসি! সিনু ওদের কথাবার্তায় কোনো মনোযোগ দিল না। ওর একদম ভালো লাগছে না, খুবই বিব্রত বোধ করতেছে। নিজের অস্বস্তি কমানোর জন্য সিনু শপের সামনে পর্দা ফেলে দিল। ফলশ্রুতিতে ভিতর থেকে যেমন বাইরের কিছু দেখা যাচ্ছে না, তেমনি বাইরে থেকেও ভিতরের কিছু দেখা যাচ্ছে না। তানিয়া হাসি থামিয়ে ব্যঙ্গ করে বলল, কি রে, পর্দা ফেলে দিলি কেন? এটা বলিস না যে রোদের জন্য ফেলে দিয়েছিস। আমরা কিন্তু সব বুঝি সিনু। রোদের জন্য না, ওনার জন্যই ফেলে দিয়েছি। একে তো আমাকে দেখার ফলে উনি চোখের জিনা করছেন, আবার আমার স্বামীর হকও তো। তোর স্বামী যদি উনি হন তাহলে? সেটা পরে দেখা যাবে। আপাতত ওনাকে আমি নিজের মুখ দেখার অনুমতি দিব না। আপনার যা ইচ্ছা আপামনি। সাজিদ ভ্যাবাচাকা খেয়ে গেল, সাথে খানিকটা লজ্জাও পেল। সামনে থেকে চোখ নামিয়ে সাজিদ নিজেই নিজেকে বিদ্রুপ করে বলল, দিন দিন বেহায়া হওয়ার লিমিট ক্রস করে ফেলছি আমি। এভাবে কে তাকিয়ে থাকতে বলেছিল তোকে আহাম্মক? না না, আর তাকিয়ে থাকবো না। সরাসরি বিয়ের পর হালালভাবে নিজের সামনে বসিয়ে বেহায়ার মতো সারা দিন তাকিয়ে থাকবো। তখন আর পর্দা ফেলে দেওয়ার সুযোগ পাবে। সন্ধ্যা হওয়ার পরপরই চিনুরা সব বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো। রাইসা হতভম্ব হয়ে বলল, কেন, আমরা কি মানুষ না? আমরা কি কলির বলদ যে প্রতিদিন শুধু কাজই করে যাব? আজকে আমরা রানী ঢালে বাড়িতে গিয়ে বিশ্রাম নেব। তোর কোনো আপত্তি আছে? হয়েছে, বুঝেছি। ভালোভাবে বলেই তো বুঝতাম। এভাবে ভয় দেখানোর দরকার নেই, মানে কি ছিল? যা, মাফ কর। ওরা চারজন সব বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাইসা নিজের বাসায় ঢোকার সাথে সাথেই ছিনু রাইমা আড়াল থেকে বেরিয়ে আসলো। তারপর তানিয়ার সাথে ওদের বাড়িতে 1 ঘন্টার ব্যবধানে তানজিৎ সপরিবারে রাইসাদের বাসায়। রাইসার বাবা এসে দরজা খুলে দিলেন। সবাই একসাথে ওনাকে সালাম দিল। রাইসার বাবা রমজান ইকবাল সালামের জবাব দিয়ে হতভম্ব কণ্ঠে বললেন, আপনারা কোনো জরুরি দরকার ছিল কি? না জানিয়ে হঠাৎ করে সপরিবারে চলে। ভাইজান, দরকার তো আছেই, অনেক জরুরি দরকার। রমজান ইকবাল মুস্কি হেসে ওনাদের ভিতরে নিয়ে গেলেন। সবাই গিয়ে সোফায় বসে পড়ল। রাইসার মা এসে ওনাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলে কিচেনে চলে গেলেন নাস্তা বানানোর জন্য। তাহির ইসলাম কোনো ভনিতা না করে সরাসরি বললেন, ভাইজান, আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে চাই। আমার ছেলে বিয়ের প্রতি আগ্রহ থাকলেও আজ হঠাৎ ওর মাকে এসে বলতেছে ওনাকে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। তাই ছেলের জেদের কাছে হার মেনে না জানিয়েই চলে আসলেন। রমজান ইকবাল কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর অমায়িক একটা হাসি দিয়ে, এটা তো উত্তম প্রস্তাব। আমার মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র কোথায় পাব? তানজিৎ দম আটকে বসেছিল। রমজান ইকবালের কথা শুনে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল, সাথে বাকিরাও। তখনই রাইসার মা ট্রে হাতে ওদের দিকে এগিয়ে গেলেন। ওনাদের নাস্তা খেতে দিয়ে উনি কিছুক্ষণ উসখুস করতে লাগলেন। তারপর বড় করে একটা শ্বাস ফেলে বলল, আফওয়ান, কিন্তু এ বিয়ে সম্ভব না। কারণ আমার ভাতিজা মানে ওনার ভাইয়ের ছেলে ইতোমধ্যেই আমার কাছে রাইসার হাত চেয়েছি। আমি ওকে কথা দিয়েছি, তাই আমাদের মাফ করবেন দয়া করে। ড্রয়িং রুমে পুরো নিস্তব্ধতায় চেয়ে আছে। সবাই অপ্রস্তুত হয়ে বসে আছে। তানজিদের মনে হচ্ছে ওর কলিজাটা কেউ টেনে হিচড়ে ছিটতে চাচ্ছে। কেমন অদ্ভ্রান্তের ন্যায় রাইসার মা রিনা বেগমের দিকে তাকিয়ে আছে ও। রমজান ইকবাল ভ্রু কুঁচকে রিনার দিক।
স্বামীরকে কথা দিয়েছো মানে? এই বিষয়ে আমাকে কিছু বলনি কেন? আজ সকালে সামির আমাকে বলেছে, তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তখনই তো ওনারা প্রস্তাব নিয়ে চলে আসলেন। আপনারা এখানে একটু বসুন, আমি আসছি। রিনা, তুমি আমার সাথে চলো। রমজান ইকবাল আর রিনা বেগম নিজেদের রুমে চলে গেলেন। ওদিকে সবাই হতভম্ব হয়ে বসে আছে। তানজিৎ রাইসাকে আমি বিয়ে করব আব্বু, ওর সাথে শুধু আমার। চিন্তা করো না, রাইসার বিয়ে তোমার সাথেই হবে। তানজিৎ শান্ত থাকতে পারছে না, ভীষণ অস্থির লাগতেছে ওর। কিছু হারানোর ভয় ওর মনে দারুণ পীড়ার সৃষ্টি করছে। অন্যদিকে রুমে গিয়ে রমজান ইকবাল চাপা চিৎকার করে রিনা বেগমকে বললেন, তোমার মাথা ঠিক আছে তো? স্বামীরের সাথে রাইসার বিয়ের কথা তুমি ভাবলে কিভাবে? এতে সমস্যা কোথায়? সামির আমাদের বাড়ির ছেলে, ছোট থেকে ওকে আমরা দেখে এসেছি। ওর সাথে রাইসার বিয়ে দিলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। ওরা ভাই বোন, রিনা এটা ভুলে যেও না। ওদের মাঝে বৈবাহিক সম্পর্ক স্থাপন করলে আমাদের মেয়ে অস্বস্তিতে পড়বে। আর তানজিদও আমাদের চেনা পরিচিত, ওর স্বভাব চরিত্র আমাদের জানা আছে। ওর সাথেই আমাদের মেয়ে। আমি মানছি তানজিৎ ভালো ছেলে, কিন্তু সামির আর তানজিদের মধ্যে সামিরকে আমি বেশি প্রাধান্য দিব। ওকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। রিনা, ভেবে দেখো, তানজিদের সাথে রাইসার বিয়ে হলে আমাদের মেয়ে আমাদের কাছাকাছি থাকবে, আর স্বামীরের সাথে বিয়ে দিলে ও আমাদের মেয়েকে নিয়ে খুলনায় গিয়ে থাকবে। তখন তুমি থাকতে পারবে তো? হ্যাঁ, পারবো থাকতে। এটা তো না যে সারা জীবনের জন্য ও আমাদের ছেড়ে চলে যাবে। প্রতি মাসে এসে ও আমাদের সাথে দেখা করে যাবে। এর চেয়ে তানজিদের সাথে বিয়ে দেওয়াটা বেস্ট হবে। রিনা, বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানি তানজিদের সাথে বলে উনি ব্যস্ত পায়ে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। ওনার পিছু পিছু রমজান ইকবালও চলে গেলেন। রিনা বেগম সামান্য হেসে সকলকে উদ্দেশ্য করে বললেন, আমাদের মাফ করবেন, কিন্তু এই বিয়ে সম্ভব না। কিছুদিন আগে আসলে আমি হয়তো ভেবে দেখতাম, কিন্তু এখন আর সম্ভব না। সবাই অসহায়ভাবে ওনার দিকে তাকালেন। রমজান ইকবাল ওনার বিরোধিতা করে বললেন, আপনারা যাবেন না। রাইসার বিয়ে আমি না, রাইসার বিয়ে সামিরের। তানজিৎ দুর্বল পায়ে বসা থেকে উঠে রিনা বেগমের সামনে, তারপর আলতো করে ওনার হাত দুটোকে নিজের মুঠিতে ধরে বলল, আন্টি, এতটা কষ্ট আমাকে দিবেন না। আমি কথা দিচ্ছি, রাইসার চোখে আমি কখনো পানি আসতে দিব না। ওকে সর্বদা আগলে আগলে রাখবো, সুখে শান্তি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না বাবা, কিন্তু সামিরকে আমি কথা দিয়েছি, নিজের কথার খেলাপ আমি করতে পারবো না। সামির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে ভ্রকুসকে বলল। তানজিৎ ওর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। রিনা বেগম কিছু বলার আগেই রমজান ইকবাল গম্ভীর গলায় বললেন, রাইসার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ওনারা, আর আমি ঠিক করেছি রাইসার সাথে তানজিদের। স্বামীর বাকরুদ্ধ হয়ে নিজের বড় বাবার দিকে তাকালো, তারপর বড় মায়ের দিকে তাকালো। কয়েক মুহূর্ত পর ব্যস্ত। বড় বাবা, এটা করবেন না। রাইসাকে আমি বিয়ে করতে চাই, ওকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। স্বামীর, তুমি আর রাইসা ভাই বোন, তোমাদের আমি কখনোই বিয়ে দেব না। তাছাড়াও আমার একমাত্র মেয়েটাকে আমি নিজের থেকে দূরে রাখতে পারবো না। তুমি তো সারা জীবন খুলনাতেই থাকবে। বড় বাবা, এসব কোনো লজিক না। কে বলেছে চাচাতো ভাই বোনেরা মাঝে মাঝে বিয়ে হতে পারে না? ইসলামে এই বিয়ে জায়েজ, আপনি তো অস্বীকার করতে পারেন না। আর যতদূর খুলনায় থাকার কথা, তো আমি 1 বছরের মধ্যে ট্রান্সফার হয়ে এখানে। আমি সেসব জানি না সামির, তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো না, এটাই ফাইনাল। বড় বাবা, আমার কোন বৈশিষ্ট্য আপনার পছন্দ না একবার বলুন। আমি সব পরিবর্তন করে রাইসার উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তুলব। বড় মা, তুই চিন্তা করিস না বাবা, রাইসার বিয়ে আমি তোর সাথেই দেব। রাইসাকে আমাকে দিয়ে দিন প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার রাইসার দিকে নজর দিবি না। পরিবেশটা বেশ ভারী হয়ে উঠতেছে, কেউ কারো থেকে কম যাচ্ছে না। কিছু একটা ভেবে রাইমা সবাইকে উদ্দেশ্য করে বলল, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কথার মাঝে কথা বলার জন্য। যেহেতু
কোনো সিদ্ধান্তে কেউ উপনীত হতে পারছে না, তো একটা প্রস্তাব দিই। আপনারা বরং রাইসাকে জিজ্ঞাসা করুন ও কাকে বিয়ে করতে চায়, তাহলেই সমাধান হয়ে